আমার অফবিট নর্থ বেঙ্গল সিরিজের লাস্ট দুটো ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা দুই বন্ধু কিভাবে কলকাতা থেকে কালিম্পং জেলার ইয়েলবংয়ে এসে পৌঁছেছিলাম। পরদিন ইয়েলবংয়ে রিভার ক্যানেনে কিছুটা অংশ ট্রেক করেছিলাম। আর আজ এই এপিসোডে থাকছে আমাদের ইয়েলবং থেকে দার্জিলিং জেলার এক অফবিট লোকেশন দাওয়াইপানিতে একটা দিন কাটিয়ে আমাদের বাড়ি ফেরার গল্প। আর থাকছে কিছু সুন্দর ড্রোন শট, তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। 9 তারিখ রাত্রিবেলা যখন এসে পৌঁছেছিলাম তখন সেরকমভাবে কিছুই দেখা যাচ্ছিল না রাস্তা। ইয়েলবং যাওয়ার জন্য এই মোড়টা দিয়ে ঘুরে নামতে হয়। আমরা এসছিলাম এদিক থেকে, এসে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওপরে লাভা লোলেগাঁও হয়ে কালিম্পং এর দিকে, আর এইখান থেকে রাস্তাটা ঘুরে নিচে নেমে যাচ্ছে ইয়েলবং। সেদিন রাত্রিবেলা যখন এসেছিলাম তখন তো কিছুই বুঝতে পারিনি, চলে গেছি। এই কংক্রিটটা কিন্তু কিছুটাই রয়েছে, এরপর থেকে কিন্তু পুরোটাই অফরোড, যেরকমটা দেখলে একটু আগে ভিডিওতে। আর এইখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ইয়েলবং, এটাকেই ইয়েলবং মোড় বলে। এরপর থেকে কিন্তু গুগল ম্যাপ কিছু শো করে না। যারা তোমরা শিলিগুড়ি থেকে বা বাগড়াকোট থেকে আসবে তারা জিপিএস লোকেশন এই অবধি দিতে পারবে ইয়েলবং মোড় বলে, তারপরে এই নিচের রাস্তা। তবে রাস্তা একটাই, আদার্স কোনো রাস্তা নেই। শেষে যে গ্রাম রয়েছে একটাই রাস্তা গেছে। এখান থেকে বেরিয়ে আমরা আজকে যাব দাওয়াইপানি। এখন সময় হয়েছে 9:10, আস্তে আস্তেই যাবো। এখন মোটামুটি নামতে হবে বেশ অনেকটা, তাড়াহুড়ো নেই, সময় প্রচুর রয়েছে। চলো রাস্তায় তাহলে বাইকিং মোডে আবার দেখা হচ্ছে, ওখানে গিয়ে আবার কথা হবে। ইয়েলবং থেকে বাগড়াকোট নামার পথে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেটাকে লিস রিভার ভিউ পয়েন্ট বলে। এ পথে চলাচল করা প্রতিটা ট্যুরিস্ট গাড়ি কিন্তু এখানে একবার দাঁড়ায়। ইয়েলবং থেকে নামার সময় এই পেজটাই প্রচণ্ড স্টিফ, টারম্যাক তো নেই, পুরো পাথর ফোয়া ভর্তি। আমি প্রথমে শুভজিতের বাইকটাকে নামালাম, ওর বাইকে তো একদম কোনো গ্রিপ নেই, ব্রেক ধরছে না, স্কিড করতে করতে নামলাম। তারপর আবার হেঁটে উঠলাম, উঠে আবার আটটা নিয়ে নামছি। ইঞ্জিন ব্রেকিং করে যে নামবো তার উপায় নেই, কারণ এই নুড়ি পাথরগুলোতে আরও স্কিড করে চলে যাচ্ছে। পরশুদিন রাত্রিরে ওঠার সময় বুঝতে পারিনি, কিন্তু এখন নামার সময় বুঝতে পারছি কতটা ঢালান এটা। ওই ভয়ানক রাস্তা পেরিয়ে বাগড়াকোটের এলিফ্যান্ট করিডোর পার করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের ঠিকানা দাওয়াইপানির উদ্দেশ্যে। তোমরা যারা ডুয়ার্সে ঘুরতে আসবে তোমাদেরকেও কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে। আর এমন সুন্দর একটা রাস্তায় বাইক চালানোর মজা তা কিন্তু নিজে না এলে উপভোগ করা সম্ভব নয়। উপরের রাস্তাটা চলে যাচ্ছে গ্যাংটকের দিকে, ওই ব্রিজটাকে প্রায় করে। স্যার আমরা নিচের দিকে নেমে চলে এলাম, তিস্তা বাজার হয়ে চলে যাবো দার্জিলিং এর দিকে, কিন্তু দার্জিলিং অবধি যাব না। আর এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড হয়ে পুরো রাস্তাটারই অবস্থা খারাপ। পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা, সামনে হচ্ছে রিভার রাফটিং। তিস্তা বাজারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার মেমোরি কার্ড ফুল হয়ে গেছে। ফোন ফুল কোনোভাবে ট্রান্সফার করতে পারলাম না, ওই জন্য একটা মেমোরি কার্ড নিলাম।
পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে একে একে পেশক লামাহাটা পার করে আমরা এগিয়ে চললাম দাওয়াই পানির উদ্দেশ্যে। সেই গাছগুলো আবার সিকিম থেকে ফেরার সময় দেখেছিলাম যে গাছগুলো ফুল। दवाई पानी इस तरफ है क्या? दवाई पानी कितना दूर है यहाँ से? दवाई पानी 5 मिनट लगेगा। आप लोग को जाते जाते ना लेफ्ट टर्न करना पड़ेगा, यही रोड मत छोड़ो। এই মুহূর্তে ঘড়িতে টাইম হচ্ছে দুপুর 3:13। আমরা সবে এসে দাওয়াই পানি পৌঁছালাম। রাস্তা মোটামুটি খুব একটা খারাপ নেই, যে জায়গাগুলো ল্যান্ডস্লাইড হয়েছিল ওইগুলোর জন্য গাড়ি মুভমেন্ট একটু স্লো হচ্ছিল। তারপরে আমরা তিস্তা বাজারে একটু দাঁড়িয়েছি, এটিএমে গেলাম, টাকা তোলার ছিল। তারপরে ওখান থেকে দাওয়াই পানি গুগল ম্যাপ সেট করে রেখেছিলাম, তো আমাদের একটা অন্য লোকেশনে নিয়ে চলে গেছিলো। ওটাও নাকি দাওয়াই পানি নাম। আমাদের ঢুকতে হতো 6 মাইল দিয়ে, আমরা তার আগের থেকেই ঢুকে গেছিলাম, তো ওটা অনেকটা নিচে। তারপরে যেখানে আমরা থাকবো বীরেন রাই হোমস্টেতে, ওনাকে ফোন করলাম, উনি বললেন যে আপনারা ভুল জায়গায় চলে গেছেন। তো আবার মিনিট 15-20 রাইড করে ফাইনালি এসে পৌঁছালাম দাওয়াই পানিতে। কিন্তু এখানে আবার একটা সমস্যা, রাস্তা রিপেয়ারিং হচ্ছে বলে প্রায় মোটামুটি এখান থেকে 100-200 মিটার ওপরে আমাদেরকে বাইক ওখানে রেখে দিতে হলো। ওখানে গাড়িও রয়েছে, তো আমরা দুটো বাইক ওখানে রেখে আমরা হেঁটে যাচ্ছি। লাগেজ ছিল, বীরেন রাইকে ফোন করেছিলাম, উনি লোক পাঠিয়ে দিয়েছিলেন, ওনারা লাগেজ নিয়ে চলে গেছে। আমরাই আপাতত নিজেদেরকে বয়ে নিয়ে যাচ্ছি, এখনো লাঞ্চ করা হয়নি। এইরকম হচ্ছে ভিউ আমাদের সামনেটাতেই, ঠিক দার্জিলিং। রুমে যাই, ফ্রেশ ট্রেশ হই, লাঞ্চ করি, করে তারপরে আসছি আবার বাইরেটা। ফাইনালি হোমস্টেতে এসে পৌঁছেছি। হোমস্টেটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি একটু পরে। আগে তোমাদেরকে হোমস্টে থেকে ভিউটা দেখাই। এই হচ্ছে কি হোমস্টে থেকে ভিউ। তো আমরা মোটামুটি দাওয়াই পানির সব থেকে উপরে রয়েছি, ঠিক এইখানটাতেই দার্জিলিং। এই পাহাড়টাই দার্জিলিং, এই যে পাহাড়টা গাছের পেছনে দেখা যাচ্ছে এটাই দার্জিলিং। আর খুব সম্ভবত এইটা সিকিম। একটু ফ্রেশ হয়নি, 3:30 তো বেজে গেছে প্রায়। খাওয়ার দাওয়াটা করি, সন্ধ্যেবেলাটা আশা করছি খুব সুন্দর একটা ভিউ পাবো, দেখাচ্ছি। ফাইনালি ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসলাম। এখন ঘড়িতে টাইম হয়েছে 4:24। আজকে লাঞ্চে রয়েছে আমাদের মিক্সড ডাল, আলু সেদ্ধ, পাঁপড় আর ডিমের অমলেট করে তরকারি। সেরকম খাওয়ার দাওয়ার ইচ্ছাও নেই, অনেকটা বেলা হয়ে গেছে, আসলে খিদেটা মরে গেছে। একটু খেয়ে দিয়ে রেস্ট নিই। সন্ধ্যেবেলার ভিউটা অসাধারণ। লাঞ্চটা করে নিই, আসছি আবার একটু করে। এই মুহূর্তে সময় হয়েছে সন্ধ্যে 8:28। ও দেখলে তখন এসে পৌঁছেছি। সন্ধ্যেটার জন্য অপেক্ষা করছিলাম। একটা কথা আছে না, যেটা বারবার সব ব্লগে বলি, সবাই বলে আমাদের, বাইকারদের কিন্তু ভগবান মিলিয়ে দেয়। আজকেও এখানে ঠিক সেরকমই একটা ঘটনা ঘটেছে। এসে থেকে দেখছিলাম পাশের ঘরটাতে তালা দেওয়া নেই, কে রয়েছে সেটা তুমি বুঝতে পারিনি, দেখতেও পাইনি। আমরা এসে অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করেছি, নিচে গিয়ে খাওয়া দাওয়া করেছি। আর যেখানে বাইকটা পার্ক করেছি ওখানে একটা কলকাতা রেজিস্ট্রেশনের গাড়ি রেখেছি। সেই ভরসাতেই কিছুটা বাইকটা ওখানে রেখে এসেছি, কারণ আমি তখন দেখালাম যে আমরা বাইকটা রেখে কতটা হেঁটে নেমে এসেছি। হঠাৎ সন্ধ্যেবেলা দেখলাম পাশের ঘরে দুজন বেরোলেন। বেরিয়েছিলেন দাদা একটা স্লিভলেস গেঞ্জি, একটা হাফ প্যান্ট পরে। আমি বললাম যে ঠান্ডা লাগছে না, কোথা থেকে এসেছেন দাদা, কি কখন এসেছেন? এই ফর্মালি কথা হতে হতে জানলাম ওনারাও একদম বাড়ির পাশে গড়িয়ার থেকে এসেছে। এখন গল্প চলছে, গল্প চলতে চলতে জানলাম ওনারা বাইকার, কিন্তু বাইক নিয়ে ওনারা আসেননি, কিন্তু ওনারা এসেছেন গাড়ি নিয়ে। যেই জিনিসটার জন্য এখানে আসা দাওয়াই পানি, সেই ভিউটা একটু এনজয় করো না, দেখে নাও। রুম টুরটা দেওয়া এখনো হয়নি, সবকিছু জানাবো আস্তে আস্তে, সব ডিটেলস দেবো। বাকি ভিউটা এখন এনজয় করো, দেখা হচ্ছে ডিনার টেবিলে।
পরদিন সকালে কিছুটা তাড়াহুড়ো করেই এক ফাঁকে সবাই মিলে দার্জিলিংটা ঘুরে এলাম। তাড়াহুড়ো করে বললাম তার কারণ প্রথমে ঠিক করেছিলাম সেদিনই দাওয়াইপানি থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু পাহাড়ের সেই ইচ্ছা ছিল না। দাওয়াইপানি বীরেন রায়ের হোমস্টেতে আমাদের কিন্তু খরচ পড়েছিল মাথা পিছু 1200 টাকা করে। ঘরগুলো কিন্তু বেশ বড়, সাথে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর গিজার। আর যে জিনিসটা সব থেকে ভালো সেটা হলো এই ঘর থেকে ভিউ। আকাশ পরিষ্কার থাকলে বিছানায় শুয়েই কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখে নিতে পারবে। হোমস্টের লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে রয়েছে। দাওয়াইপানি ঘুরতে এলে তোমরা কিন্তু এই হোমস্টেতে একবার থাকতেই পারো। সত্যি না দাঁড়িয়ে আর পারলাম না, কি অদ্ভুত মায়াবী লাগছে। আগে এই জায়গাটা দেখিয়ে নি, তারপরে বাকি সব কিছু বলছি। এটা পুরো মেঘ ভর্তি। তো এখন রয়েছি পশুপতি ফাটাকের কাছে। ভেবেছিলাম বাইক নিয়ে নিচে যাব। ইন্ডিয়া সাইডে কোনো চার্জ লাগে না, বাইক নিয়ে ভেতরে ঢোকা যায়। আরসি আর ড্রাইভিং লাইসেন্স দুটো দিলে এন্ট্রি করা যাবে, কিন্তু নেপালে এন্ট্রি করতে গেলে 300 টাকা করে পার বাইকের চার্জ লাগবে। তো আমি যাব একটুখানি সময়ের জন্য, গিয়ে চলে আসবো, শুধু 300 টাকা দেওয়ার কোনো মানে হয় না। সেই কারণে ঠিক করলাম যে বাইকটা এখানে পার্কিংয়ে রাখি, যেহেতু লাগেজ টাগেজ বাঁধা রয়েছে। এবারে হাঁটতে হাঁটতে সামনেটুকুই ঘুরে চলে আসবো। পশুপতি থেকে বেরোলাম, পশুপতি মার্কেটের ভেতরে নিচ অব্দি যাইনি, সামনেটাতেই ঘুরে চলে এলাম। কেননা যেরকমটা বলছিলাম, ইন্ডিয়ান সাইডে কোনো রকম কিছু চার্জেস লাগে না নেপালে ঢুকতে, কিন্তু নেপালে যদি এই দিক থেকে বাইক নিয়ে ঢোকা হয় তার জন্য 300 টাকা করে পার বাইকে লাগে। গাড়ি স্মার্ট কার্ড, লাইসেন্স দুটো শো করাতে হবে। তো এখানে একটা পেড পার্কিং আছে, 50 টাকা করে নেয়। পশুপতি ফাটক থেকে একটু নিচের দিকে আসতে হয়, প্লাস ওখানে খাওয়া দাওয়া করা যায়। আমি 1 প্লেট ওয়াই খেলাম, আন্ডা ওয়াই, যার দাম নিল 60 টাকা, আর বাইকের পার্কিং নিল 50 টাকা করে। সব চা শ্রমিকেরা চা পাতা তুলছে। আমি এত বছরে প্রথম দেখলাম এরকম চা তোলাটা। একদম কাছে এসেছে নিয়ে। সেদিন রাতটা আমরা শিলিগুড়িতেই কাটিয়েছিলাম। তো 5:30টার সময় শিলিগুড়ি পৌঁছেছি। পৌঁছে এখন একটু বেরিয়েছি হালকা ফুলকা খাবার দাবার কিনতে, কারণ আজকে রাত্রিটা এখানে স্টে করে গেলাম।
যেহেতু রাত্রিবেলা বাইক চালানোর সমস্যাটা একটাই, সেটা হচ্ছে কি সামনের দিক থেকে যে গাড়িগুলো আসে তার রিফ্লেকশনে সমস্যা হয় বাইক চালাতে। আর শিলিগুড়ি থেকে ডালখোলা অবধি রাস্তাটা প্রচণ্ডই খারাপ, যেটা আসার সময় দেখিয়েছিলাম। তো এই কারণে আজ রাতটুকু শিলিগুড়িতে থাকবো, কালকে সকাল সকাল বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে এই মুহূর্তে একটা হোটেলে রয়েছে যেটাকে দেখানোর মতন না, তাই দেখালাম না। সস্তায় শিলিগুড়িতে তোমরা এলে প্রচুর হোটেল পেয়ে যাবে, অনেক কিছু রয়েছে। আমরা মাটিগাড়া হয়ে বেরিয়ে মাটিগাড়াতে একদম রাস্তার ওপরে একটা হোটেল নিয়ে নিয়েছি। কাল সকালবেলা বাড়ি যাওয়াটা আপডেট দেবো সব কিছুই। তাহলে আর কি, এইটুখানি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। কিছু ভুল করেছি, কিছু খারাপ করেছি, যেটাই হবে সেটা কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরদিন সকালে কিন্তু আর বিশেষ দেরি করিনি, এইবার বাড়ি ফিরতেই হবে, কারণ ছুটি শেষ। ফিরে গিয়ে আবার প্রস্তুত হতে হবে নতুন একটা রাইডের জন্য। ছোটবেলা থেকেই চা বাগান আমার খুব ভালো লাগে, তাই এত কাছে পেয়ে আর সুযোগ ছাড়িনি। টুক করে ঢুকে পড়লাম আর ক্যামেরায় বন্দি করে রাখলাম সকালের মিষ্টি আলোয় কোনো এক নাম না জানা চা বাগানের শান্ত স্নিগ্ধ কিছু মুহূর্ত। ফেরার পথে রায়গঞ্জ বাইপাসে একটা ধাবাতে আগের দিনের রাত্রে বেঁচে যাওয়া চিকেন দিয়ে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম। ফেরার সময় বহরমপুর বাইপাসের রাস্তার কিন্তু অবস্থা খুব খারাপ, তাই তোমরা যারা রাত্রিবেলা বহরমপুর বাইপাস দিয়ে ফিরছো তারা কিন্তু অবশ্যই একটু সাবধানে গাড়ি চালিও। আমাদেরও এই রাস্তা খারাপ হওয়ার জন্য বেশ কিছুটা সময় নষ্ট হয়েছিল। ফাইনালি 12:06 জাস্ট এক্ষুনি ঢুকলাম বাড়িতে। দেরি হওয়ার কারণ হচ্ছে গিয়ে বড়জাগুলি থেকে যখন ডান দিক মেরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো বলে ঢুকলাম, ঢুকে ওখান থেকে রাস্তাটা আমি গুলিয়ে ফেলেছিলাম। গুগল ম্যাপ অন করা ছিল না, আমরা একটু পিছিয়ে গিয়ে তারপরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছিলাম, সেটা হালিশহর থেকে। খাবার দাবার কিনলাম, কিনে বাড়িতে ঢুকলাম, সেই কারণে এতটা দেরি হলো। যাই হোক, অফবিট নর্থ বেঙ্গল ট্রিপটা এখানেই শেষ করলাম ফাইনালি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো মন্দ যা কিছু সব কমেন্ট করে জানিও। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো ঠিকানায়। ততদিন সবাই ভালো থেকো, দেখতে থেকো ডাবল স্ট্যালিয়ন্স। টাটা।